রানিং অ্যালাউন্স সহ বিভিন্ন দাবিতে রানিং স্টাফদের কর্মবিরতি, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। 11:30 ছাড়ার কথা, কিন্তু এখনো কোনো প্ল্যাটফর্ম নাম্বারও দেওয়া হয়নি। পেশেন্ট নিয়ে আসছি অনেক দূর থেকে, যদি ট্রেন একান্তই না আসে চরম বিপদের মুখোমুখি হবো আমরা। শ্রমিক নেতা মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। 16 জেলায় বন্ধ জ্বালানি তেল সরবরাহ। টানা 10 দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা, দুপুরের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চলছে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি, সাজানো হচ্ছে স্টল আর প্যাভিলিয়ন। মেলা জুড়েই থাকবে জুলাই বিপ্লবের আবহ। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আসা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। শ্রমিকরা চাইলে যে কোনো সময় আলোচনায় বসতে চায় সরকার বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। আমি জামালপুর যাব, ট্রেন বন্ধ আমি জানি না। হঠাৎ করে আমরা কক্সবাজার ট্যুরে গেছিলাম, এই নেমে আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশনে নেমে বলতেছে ট্রেন বন্ধ, কর্মবিরতি। সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কমলাপুরে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আন্দোলনকারীদের সাথে কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছে কিনা এবং জনভোগান্তি কেমন দেখছেন সেখানে জানাবেন। জি আয়েশা, যখন রাত 12টা থেকে কিন্তু যখন রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন থেকে কিন্তু যাত্রীদের ভোগান্তি শুরু হয়। আর এখন সকাল থেকে এই পর্যন্ত কিন্তু এখনও আমরা ভোগান্তি দেখতে পাচ্ছি। মানে যারা টিকিট কেটে প্ল্যাটফর্মে এসেছেন তারা সবাই কিন্তু তাদের টাকা ফেরত পাচ্ছেন, আবার কেউ কেউ ফেরত পাচ্ছে না। এই নিয়ে কিন্তু কমলাপুর রেল স্টেশনে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আর যেই ট্রেনগুলো এসেছে সেগুলো আর ছেড়ে যাচ্ছে না, আর সবগুলো কিন্তু প্ল্যাটফর্মে রাখা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি 2টি ট্রেন এসেছে যেগুলো থেকে যাত্রী নেমেছেন, কিন্তু এর বাইরে আর কোনো ট্রেন এরপর আর আসেনি, আর এখন কোনো ট্রেন ছেড়েও যাচ্ছে না। আর কিছুক্ষণ আগে হচ্ছে রেল উপদেষ্টা ফয়জুল করিম তিনি এসেছেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি একটি কথা বলছেন যে যাত্রীদের জিম্মি করে যে রানিং স্টাফরা যে আন্দোলন করছেন এটি প্রত্যাশিত নয়, তাদেরকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আর সেই সাথে তিনি তাদেরকে আশ্বাসও দিচ্ছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা মেনে নেবেন। উপদেষ্টা কিন্তু এমনটাও কিন্তু আশ্বাস দিচ্ছেন। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি হচ্ছে যে রানিং স্টাফদের যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে রাত 12টা থেকেই কিন্তু শুরু হয়। আর এর আগে হচ্ছে 27 তারিখ হচ্ছে চট্টগ্রামের যে পুরাতন রেল স্টেশন সেখান থেকে হচ্ছে তাদের এই আন্দোলনটি ঘোষণা করা হয়। আর 27 তারিখে হচ্ছে আলটিমেটাম দেয়, সেই আলটিমেটের পর হচ্ছে এই আন্দোলনটি শুরু হয়। আর সেই সাথে কিন্তু এই আজ যে পরিস্থিতি, যে রেল যোগাযোগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি কিন্তু তৈরি হচ্ছে তাদের আলটিমেটামের পর থেকে। আর কমলাপুরে এখন পর্যন্ত যে রেল উপদেষ্টা তিনি যেমনটি তার যে আশ্বাসে আমরা জানাতে পারি যে হচ্ছে তিনি বলেছেন যে শ্রমিক রয়েছেন, যে রানিং স্টাফ রয়েছেন তাদের সাথে আলোচনার একটি চেষ্টা চলছে, খুব দ্রুতই তিনি এটি চালু করার একটা আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আপনি জানাবেন সেখানে রানিং স্টাফদের আন্দোলনের পরিস্থিতি কেমন? ধন্যবাদ।
আপনি যথার্থ বলছেন যে সকাল থেকে না, গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামেও আমরা দেখছি গতকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায় না। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম রেল স্টেশনের এখানে ডিআরএম আছে, তো তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো যেহেতু সকাল থেকে 4টি ট্রেনের শিডিউল কিন্তু বাতিল করা হয়েছে, তবে বিআরটিসি বাসে করে তাদেরকে তারা গন্তব্যস্থানে যাওয়ার জন্য তাদেরকে সুযোগও করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আমার পাশে আছেন ডিআরএম আছেন, আমি একটু জানতে চাচ্ছি যে কোনো সিদ্ধান্তের খবর কিন্তু আপনাদের কাছে এসেছে কিনা। আমরা একটু এতক্ষণ ধরে আমরা কথা বলার চেষ্টা করেছি। তো আমার পাশে আছেন ডিআরএম, তিনি একটু আগে কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তিনি বলছেন তারা সিদ্ধান্ত এখনো পর্যন্ত যেতে পারেনি, যেহেতু যারা আন্দোলন করছেন তারা কোনোভাবে বৈঠকে বসতে চাচ্ছে না। তাদের যে দাবি সেই দাবি নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, আসলে কোনো সিদ্ধান্তে এসেছে কিনা। না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। এখন পর্যন্ত সকাল থেকে কোনো ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায় নাই। আচ্ছা, তাদের সাথে বৈঠক করার কোনো সুযোগ হচ্ছে? এটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন, ডিজি মহোদয় আছেন, ওনারা তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ওনারা তো আলোচনা করতে চাচ্ছেন। অনেক আগে থেকে তাদের যে এই দাবিগুলো ছিল, আসলে তো দাবিটা মানা হচ্ছে না, কি আসলে কি মানা সম্ভব কিনা? এটা আমি বলতে পারবো না, এটা আসলে তো আরো উপরের বিষয়। তো এটা তো আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, যারা যাত্রী ছিল অনলাইনে যারা টিকিট কেটেছে তাদের কি অবস্থা? যারা অনলাইনে টিকিট কেটেছে ওনারা অনলাইনেই টিকিট ফেরত দিবেন, এবং যারা প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটেছেন ওনার প্ল্যাটফর্মেই রিফান্ড দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। বিকল্প হিসাবে আমরা বিআরটিসির গাড়ি এখানে রেখেছি। যারা যেতে চায়, যাদের যাওয়া ইমার্জেন্সি বা যারা মনে করবে যে না আমার ঢাকা যেতেই হবে, তারা এই রেলের টিকিট দিয়েই তারা ভ্রমণ করতে পারবে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলামকে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শ্রমিক নেতা মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। সকাল থেকে বিভিন্ন ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেন শ্রমিকরা। 16 জেলায় সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। কুষ্টিয়ার 33 পেট্রোল পাম্পেও দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। আলী আজিমকে মুক্তি না দেয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তেল সেক্টরের সাথে একটা অরাজকতা তৈরি করার জন্য, যাতে দেশের ক্ষতি হয় এরকম একটা ঘটনা ঘটানোর জন্য এই যৌথ বাহিনী আসছে। তাকে যদি যাবেন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের কেউ গাড়ি চালাবে না। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, ধর্মঘটের কারণে প্রভাব পড়েছে কিনা কুষ্টিয়ায় এখন পর্যন্ত যতদূর জানি জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে কিনা জানাবেন। নিশ্চয়ই আয়শা, খুলনা বিভাগীয় যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে আসলে যে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা, সেই কর্মবিরতিতে কিন্তু আসলে কুষ্টিয়াতে 33টি তেল পাম্পেই কিন্তু একযোগে তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে। আমি পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে গত পরশুদিন দুপুরে তারা সর্বশেষ তেল ডিপো থেকে বের করতে পেরেছেন তাদের গাড়িতে। এরপরেই কিন্তু আসলে আর নতুন করে কোনো গাড়ি ডিপোতে প্রবেশ বা ডিপো থেকে তেল নিয়ে কিন্তু আসলে কোনো গাড়ি বের হতে পারেনি। ফলে যেটি হয়েছে, তাদের কাছে যে মজুদ রয়েছে সেই মজুদের আসলে জ্বালানি তেলগুলো কিন্তু আজকের মধ্যেই শেষ হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন, এবং আজকে এই তেল
শেষ হওয়ার পরে কিন্তু তারা নতুন করে কিন্তু তেল না পেলে তারা গ্রাহকদের তেল দিতে পারবেন না। এতে কিন্তু আসলে বিভিন্ন পরিবহন এবং সেচের কাজে ব্যবহৃত যে চাষিদের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সংকটের মুখে পড়বে। তো আয়শা, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দুপুর 2টোর মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। টানা 10 দিন অবস্থান কর্মসূচি পালন করা চারুকলা অনুষদের সামনেই আলটিমেটাম দেন তারা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন বাস্তবায়ন কমিটি বলছে, তাদের দেয়া 6 দফা দাবি সহ শিক্ষকদের উপর পুলিশি হামলার জবাবও দিতে হবে সরকারকে। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা তৈরি সহ 6 দফা দাবি জানান তারা। গতকাল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। পরে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি লাঠিচার্জও করা হয়। সকালে টানা 10 দিন অবস্থান নেয় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক। আমাদের শুধু ডাল ভাতের ব্যবস্থা করার জন্য আমরা এই প্রধান উপদেষ্টার কাছে দাবি নিয়ে এসেছি, শুধু এই বেতনের আশায়। এবং আমাদের জাতীয়করণ যতক্ষণ ঘোষণা হবে না ততক্ষণ আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের 6000 থেকে 6500 প্রতিষ্ঠান আছে এখন। এই সকল প্রতিষ্ঠানকে প্রাইমারি মতো জাতীয়করণ করা হোক, এটা আমাদের দাবি। আমরা এর আগে বৈষম্য ছিলাম, এখন বাংলাদেশে যেহেতু বৈষম্য নাই, আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। দর্শক, চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। মোহাইমিন, ইবতেদায়ী শিক্ষকদের আজকের কর্মসূচি কি এবং কি বলছেন তারা? ধন্যবাদ আয়শা আপনাকে। আসলে তারা কিন্তু শাহবাগে গেছে, শাহবাগে একটু আগে অর্থাৎ চারুকলা অনুষদের সামনে তারা অবস্থান করছে এই মুহূর্তে। এবং যে আলটিমেটাম তারা দিয়েছিলেন 24 ঘন্টা, তার কিন্তু প্রায় শেষের দিকে এখন, অর্থাৎ আজকে দুপুর 2টার দিকে কিন্তু এই আলটিমেটাম শেষ হয়ে যাচ্ছে। এবং তারপর তারা যেটা জানিয়েছেন যে 6 দফা দাবি সহ তাদের উপর যে পুলিশের লাঠিচার্জ বা কামান সহ জলকামান সহ হামলা হয়েছে সেই দাবি কিন্তু সেগুলো কিন্তু তারা তদন্ত চান এবং তদন্তের বিচার চান। এছাড়া তারা যারা জানিয়েছে সেটি হচ্ছে 6 দফা দাবির অন্যতম দাবি ছিল যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে এবং এরপরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করতে হবে। রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা নীতিমালা তৈরি করতে হবে। এছাড়া 4 নম্বর যে দফাটি ছিল সেটি কিন্তু পাঠদানে অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদন করতে হবে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নিতে হবে। এছাড়াও কিন্তু আরেকটি বড় বিষয় ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের ব্যবস্থা নিতে হবে। এইসব দাবি নিয়ে কিন্তু গতকালকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যাত্রা শুরু করে। পরবর্তীতে শাহবাগে কিন্তু পুলিশ তাদের ব্যারিকেড দেয়। পরবর্তীতে জনকামান, লাঠিচার্জ সহ কিন্তু তাদেরকে প্রতিরোধ করা হয় এবং এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং ঘোষণা করেছিলেন যে 24 ঘন্টার মধ্যে যদি 6 দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন। আমরা কথা বলে জানতে পেরেছি যে আজকে দুপুরের মধ্যে যদি দাবিগুলো মেনে না নেওয়া হয় তারা কিন্তু সারা দেশে কঠোর কর্মসূচি দেবেন। তো চারুকলা অনুষদের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আশা। মোহামিন, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর তুরাগ তীরে এগিয়ে চলেছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। ময়দান প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। ময়দানের উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। শুক্রবার শুরু হয়ে 2 ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 7000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলস। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে।
দুপুর 2টার মধ্যে নিউ মার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার না করলে নিউ মার্কেট থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এ সময় ঢাবি প্রো ভিসি পদত্যাগ না করলে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে 7 কলেজের সামনে দিয়ে ঢাবির কোনো বাস চলাচল করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন 7 কলেজের শিক্ষার্থীরা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আসছে ভাষার মাস, শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। হাতে আছে মাত্র কদিন, তাই স্টল আর প্যাভিলিয়ন নির্মাণ ঘিরে ব্যস্ত সবাই। নানা কারুকাজে সাজানো হচ্ছে মেলা প্রাঙ্গণ। এবার স্টলের নির্মাণ শৈলী থেকে শুরু করে মেলা জুড়েই থাকবে জুলাই বিপ্লবের আবহ। প্রত্যাশা, নতুন বছরে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। বাতাসে ভাসছে নতুন বইয়ের সুবাস। রঙিন মলাটে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে গল্প, কবিতা, উপন্যাস। যাকে স্বাগত জানাতেই বাংলা একাডেমির চিরচেনা আয়োজন অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে পাঠক, লেখক আর প্রকাশকের প্রত্যাশা দিয়েই শুরু হবে বইমেলা 2025-এর আসর। বাকি নেই খুব বেশি দিন, তাই তো সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে কেবলই ব্যস্ততা। চলছে নানা রকম নির্মাণযোগ্য। বরাবরের মতোই প্রতীথ যশাদের পাশাপাশি তরুণ লেখকদের প্রাধান্য থাকবে এবারের বইমেলায়। সব মিলিয়ে প্রাণের মেলা শুরুর অপেক্ষায় পাঠক, লেখক আর প্রকাশক। সারা বছর যে রিসার্চফুল কাজগুলো করি অথবা গবেষণাধর্মী যে কাজগুলো করি কিংবা যে প্রিপারেশনই নাই, বইমেলাকে কেন্দ্র করে কিন্তু আলাদা একটা আয়োজন থাকে। আমরা বিভিন্ন রকম মতের মানুষ, কিন্তু বইকে ঘিরে আমরা সবাই যেন একটা মত আমাদের তৈরি হয় যে আমরা সবাই বইপ্রেমী মানুষ। কেবল লেখক, পাঠক, প্রকাশকদেরই নয়, বইমেলার সাথে হৃদ্যতা জমে নির্মাণ শ্রমিকদেরও। গুণী জ্ঞানী লোক এখানে আয়োজন করছে, মেলার আয়োজন করছে, তাদের স্টল আছে, হ্যাঁ, তাদের কাজ করে দিতে পারে। আমি নিজেকে ধন্য মনে করি। যখন কেউ বলে স্টোর সুন্দর হয়েছে তখন আমাদের ভালো লাগে। 15 বছর ধরে কাজ করি, বই মেলায় ভালো বই লেখক দেখি, পাঠক দেখি, এই জন্যই আমাদের খুব ভালো লাগে। এবারের মেলায় সাজসজ্জায় থাকবে গণ অভ্যুত্থানের ছাপ। এছাড়াও শিশু কর্নার, নতুন বই উন্মোচন মঞ্চ, লেখক বলছি মঞ্চ, লিটল ম্যাগাজিন সহ থাকবে অন্যান্য আয়োজন। বইমেলার ছত্রে ছত্রে এবার গণ অভ্যুত্থানের চেতনাটি বলবৎ থাকবে। 3টি কালার আমরা চুজ করেছি, লাল, কালো এবং সাদা। লাল হচ্ছে বিপ্লবের প্রতীক, কালো হচ্ছে শোকের প্রতীক এবং সাদা হচ্ছে শান্তির প্রতীক। যথাসময়ে শেষ হবে মেলা প্রস্তুতির কাজ। সুসজ্জিত মেলা প্রাঙ্গণে থাকবে মত ও তথ্য প্রকাশের স্বাধীনতা, এমনটাই প্রত্যাশা অমর একুশে গ্রন্থমেলা কমিটির। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আন্তর্জাতিক সংবাদ। এবার নিজের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্তকারী আইনজীবীদের বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য দিয়েছে বিবিসি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির অবৈধ অভিবাসীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রায় 1000 জন। এবার জানাবো খেলা সংবাদ। ফেডারেশন কাপের পরবর্তী রাউন্ডে ওঠার লড়াইয়ে আজ ঢাকা ওয়ান্ডার্সের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:45টায়। দুর্বল ওয়ান্ডার্সের বিপক্ষে জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করাটা সহজই হওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়নদের। গেল লিগ ম্যাচেই পুরান ঢাকার ক্লাবটিকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা। এবার টেবিলের শীর্ষে থাকা ফর্টিসকে টপকে যাওয়ার মিশনে নামবে ভ্যালেরিও তিতার শিষ্যরা। নতুন বছরে দলের সবাই ফিরতে শুরু করেছে পুরনো ছন্দে। দিনের অন্য ম্যাচে একই সময় পুলিশ এফসির বিপক্ষে লড়বে রহমতগঞ্জ।
পরের রাউন্ড খেলতে হলে পুলিশের বিপক্ষে 1 পয়েন্টই যথেষ্ট রহমতগঞ্জের। তবে পুলিশ এফসিকে কোয়ালিফাই করতে হলে জিততে হবে বিশাল ব্যবধানে। আর এই ছিল নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।